সন্ধ্যার আজান পড়ছে। দূরে কোথাও সুকরুণ সুরে সৃষ্টিকর্তার গুণবাঞ্জন করছেন স্রষ্টার প্রেমে কাতর মোয়াজ্জেম। কণ্ঠে তার মোলায়েম বিষণ্ণতা। রোকেয়া হলে নম্রতার জন্য নির্দিষ্ট ঘরটির সফেদ পর্দাটা হালকা মৃদু কাঁপছে। ঘরের ভেতর থাকা আলোটা টিমটিম করে জ্বলছে। জানালায় ভর করেছে এক ঝাঁক ফ্যাকাশে অন্ধকার। নম্রতা সেই বিকেল থেকে দেয়ালে ঠেস দিয়ে বসে আছে, হাতে পুরনো জীর্ণ ডায়েরি, চোখ দুটো বোজা। ফ্যানের বাতাসে শুষ্ক চুলগুলো উঠছে। চোখ বুজে রাখা নম্রতাকে দেখাচ্ছে গ্রিক দেবীদের মতো প্রসন্ন, নির্ভুল সুন্দর। ঠোঁটের কোণায় তৃপ্তির হাসি। নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে এসে দাঁড়ালো। প্রথমে মৃদু স্বরে, তারপর গলার স্বর খানিকটা চড়া করে নম্রতাকে ডাকল। এই নমু, ঘুমাচ্ছিস নাকি? আজান পড়ছে। বসে বসে কেউ ঘুমায় এই সময়? নম্রতা চোখ মেলে তাকিয়ে স্বচ্ছ হাসল। কেমন সুখী সুখী দেখালো তার চোখ মুখ। নীরা সন্দিহান কণ্ঠে বলল, ঠিক আছিস? নম্রতা জোরালো শ্বাস ফেলে বলল, অবশ্যই। মন ভালো? নম্রতা ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল, খারাপ থাকার কথা ছিল নাকি? নীরা উত্তর দিল না। এত বছরের অভিজ্ঞতা অনুযায়ী এখনই নম্রতার মন ভালো হয়ে যাওয়াটা উচিত কথা না। নীরা সন্দিহান কণ্ঠে বলল, টিএসসিতে যাবি? অন্তু, রঞ্জন, ছোঁয়া, নাদিম সবাই আসছে টিএসসিতে। ব্যাপক আড্ডা হবে, চল না যাই। নম্রতা অবাক চোখে তাকালো। দেয়ালে টাঙানো ঘড়িটিতে চোখ বুলিয়ে নিয়ে বলল, পাগল, সন্ধ্যা হয়ে গিয়েছে। অলমোস্ট 7টা বাজে। এখন গেলে ফিরবি কখন? হল সুপার ধরে প্যাদাবে। নীরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় বসল। কুটিল হাসি দিয়ে বলল, আরে ধুর, ওই মহিলার কি, আমি ম্যানেজ করে নেব। তবুও ঢুকতে না দিলে আজ রাতটা ছোঁয়াদের বাসায় থাকব, সমস্যা কই? নম্রতা ক্লান্ত কণ্ঠে বলল, এত কাহিনী করার কি দরকার দোস্ত, কোথাও যেতে ইচ্ছে করছে না। পরমুহূর্তেই উৎসাহ নিয়ে বলল, তুই কি জানিস আজকের দিনে ওর থেকে চতুর্থ চিঠিটা পেয়েছিলাম আমি। নীরা হতাশ চোখে তাকালো। নম্রতার হাত টেনে ধরে বলল, অলরেডি 3বার শুনে ফেলেছি বোন, আন্না প্লিজ, সবাই অপেক্ষা করছে, চল তো। নম্রতা উঠে দাঁড়ালো। বাসায় পরে থাকা প্লাজোর উপর স্কার্ট পরে টপস বদলে নিল। চুলগুলো উঁচুতে খোপা করে চোখে মুখে পানি ছিটালো। গলায় স্কার্ফ পেঁচিয়ে ব্যাগ হাতে নিতে নিতে বলল, বড্ড জ্বালাস তুই, চল। নীরা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিল। নম্রতাকে ডায়েরিটাকে ব্যাগে পুরতে দেখে বিরক্ত কণ্ঠে বলল, সব জায়গায় এই ডায়েরি না নিলে চলে না তোর? মানুষ জামাইরও এমনে চিপকায়া ধইরা থাকে না। আর এটা রেডি হওয়া হইল, একটু সাজগোজ কর। নম্রতা হাসল। নীরার মাথায় চাটি মেরে বলল, আড্ডা মারতে যাচ্ছি, বিয়ে করতে নয়। আর সেজে গুজে কি হবে? যার জন্য সাজব সেই তো হাওয়া, একবার খালি পাই। আমার সাজের ধরন দেখতে দেখতেই মরে যাবে শালা। নম্রতা মাথায় চাটি দেওয়ায় লিপস্টিক লেপ্টে গালে গিয়ে লাগলো নীরার। নীরা লিপস্টিক হাতে কিছুক্ষণ ক্ষুধার্ত বাঘিনীর মতো বসে রইল। দাঁত কিরমির করে বলল, আল্লাহর ওয়াস্তে তোর সেই পত্রমানবকে যদি একবার খুঁজে পাই, কসম আমি নিজেই খুন করব তারে। ব্যাটার যন্ত্রণায় জীবনটা তেনা তেনা হয়ে গেল। কত কষ্টে মেকআপ করেছিলাম, তোর কোনো ধারণা আছে? নম্রতা খিলখিল করে হেসে উঠল। ঘর থেকে বেরোতে বেরোতে বলল, তুই না সাজলেও অন্তু তোর দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, আয় জলদি। নম্রতার কথাটা কানে যেতেই লজ্জায় লাল হয়ে গেল নীরা। পর মুহূর্তেই তীব্র অস্বস্তি নিয়ে বেরিয়ে গেল। সংকুচিত মনে একটা কথাই ভাবতে লাগল, এই একটা নাম শুনি এত লজ্জা কেন পায় সে? অন্তত আলাদা কেউ নয়, রঞ্জনা নাদিমের মতোই খুব কাছের একজন বন্ধু।
তবে রাত বেশি নয়, মাত্রই সন্ধ্যা নেমেছে আকাশে। কোলাহলে পরিপূর্ণ টিএসসিতে দুটো বেঞ্চ দখল করে বসে আছে অন্তু, রঞ্জন, নাদিমার, নম্রতারা। সবার হাতেই গরম সমুচার প্লেট, ভ্যাপসা গরমেও পাশে রাখা ধোয়া ওঠা গরম চা। রঞ্জন সমুচায় কামড় দিয়ে গান ধরল। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। নাদিম গিটারে টুংটাং শব্দ তুলেই মুখ কুঁচকাল। শার্টের কলার ঝেড়ে বলল, শালার গরমের জ্বালায় বাঁচি না বাল, শরীর জ্বইল্লা যাইতাছে। ছোঁয়া কপাল কুঁচকে বলল, ভাষা ঠিক কর, এসব থার্ড ক্লাস শব্দ আমার সামনে বলবি না। ছোঁয়ার কথায় আকাশ থেকে পড়ল নাদিম, বলল, আমি তোর ভাষার কোন? ছোঁয়া চেঁচিয়ে উঠে বলল, আবার? নাদিম গলা পর্যন্ত উঠে আসা শব্দটা গিলে নিল। মুখ কুঁচকে চায়ের কাপে চুমুক দিয়ে বিড়বিড় করে বলল, তোর প্রফেসর বাপের খাইসটা জ্ঞান দেখাইস না সারাদিন, ভাল লাগে না বাল, যা কইলাম না। ছোঁয়া ফুঁসে উঠে বলল, তুই আবার বললি, আর খাইসটা কি? ছি, বমি আসছে আমার, এত বাজে কথা বলিস তুই। ছোঁয়ার কথায় নাদিমের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মানে কি? এই মাইয়া বলে কি? সে কি এমন বলল যার জন্য তাকে বমি করে দিতে হবে? একটা সিম্পল কথা নিয়ে এত লাফালাফি কিভাবে পারে এই মেয়ে? এই মেয়েকে তো দিনে রাতে থাপড়ানো উচিত, অসহ্য। অন্তুর সমুচায় কামড় দিতে দিতে উদাস কণ্ঠে বলল, ওরে ছাড় তো, রঞ্জন গান ধরবে, তুই সুর তোল, পুরাই ছ্যাঁকা টাইপ গান, বুঝলি? অনার্স থার্ড ইয়ারে উঠেও যদি জুনিয়রদের প্রেমলীলা দেখেই বুড়া হতে হয়, তাহলে এই জীবন রেখে লাভ কি? এই নমু, তোদের কি একটুও মায়া হয় না? বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছে, একটা মেয়েটে তো খুঁজে দিতে পারিস নাকি, স্বার্থপর। নম্রতা সরু চোখে তাকালো, হাতের কাপটা পাশে রেখে ডান পায়ের জুতাটা খুলে নিয়ে বলল, জুতা দেখছস? মার খেতে না চাইলে স্বার্থপর বলবি না। এই 3 বছরে কম ট্রাই করেছি, তোর তো কোনোটাতেই মন ভরে না। অন্তু কিছু বলার আগেই লাফিয়ে উঠল নীরা। আশেপাশে তাকিয়ে কিছু একটা লক্ষ্য করে বলল, আশেপাশে বহুত মেয়ে আছে দোস্ত, তুই খালি চুজ কর, পটাইয়া দেওয়ার দায়িত্ব আমাগো, যেমনেই হোক পটামো, যা। অন্তু আহত দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে এদিক ওদিক থাকা মেয়েদের নিয়ে পর্যালোচনায় ব্যস্ত হয়ে পড়ল নীরা। অন্তুর চোখে মুখে ফুটে উঠল হতাশার ছাপ। ভার্সিটির প্রথম বছর থেকে নীরার প্রতি তার দুর্বলতা প্রদর্শন করে আসছে। সেই দুর্বলতা গত 2 বছরে জীবন মরণ ভালোবাসায় রূপ নিয়েছে। কিন্তু নীরা নারাজ। প্রথম বছরটা নীরাকে উঠতে বসতে প্রপোজ করেছে অন্তু। নিজের আত্মসম্মানের জলাঞ্জলি দিয়েও নীরাকে ভালোবাসতে বাধ্য করতে পারেনি। শেষমেশ পরাজিত সৈনিকের মতো জিজ্ঞেস করেছে, কেন পছন্দ করিস না আমায়? কোনো কারণ তো অবশ্যই আছে, একাধিক কারণও থাকতে পারে, বল শুনি। অন্য কোনো মেয়ে পটানোর আগে দোষগুলো ঠিকঠাক করা যায় কি না দেখি। নীরা হাসি মুখেই উত্তর দিয়েছে, তুই আমার থেকে 4 মাসের ছোট। কথাটা শুনে হতবম্ব চোখে তাকিয়েছিল অন্তু। নীরা কি তার সাথে মজা করছে? এমন একটা লেম কারণে বারবার তাকে রিজেক্ট করা হচ্ছে, বিশ্বাস হয় না অন্তুর। নম্রতার গানের সুরে ঘোর কাটল অন্তুর। অতি সন্তর্পণে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। হাসি মুখে নম্রতার গানের আসরে মন দিল। নম্রতা তখন অন্তরা গাইছে, চোখ বুজে নিবিষ্ট মনে সুর তুলছে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির খুব ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে।
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। নাদিম আলতো হাতে গিটার বাজাচ্ছে। সবাই নিশ্চুপ নিস্তব্ধ। আশেপাশের অনেকেই কান খাড়া করে শুনছে নম্রতার কিন্নরকণ্ঠী গান। গান শেষ করে চোখ মেলে তাকালো নম্রতা। দাঁত বের করে হেসে বলল, যা গাইলাম এখন হলো। কেউ জবাব দিল না। রঞ্জন অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, দোস্ত, তুই যে কী পরিমাণ মারাত্মক গাইছিস বুঝতে পারছিস? এত আবেগ কোথা থেকে আসে তোর গলায়? এর আগে তো এতটা আবেগ দিয়ে গাসনি তুই। তবে নতুন প্রেমে টেমে পড়ছিস নাকি? নম্রতা হাসল। হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, ধুর, আমি আর প্রেম? পুরাতন প্রেমে মজে মজেই শেষ হয়ে যাচ্ছি, আর তুই বলছিস নতুন। নাদিম চোখ বড় বড় করে বলল, পুরাতন প্রেম মানে কি? তুমি মামা ডুবে ডুবে জল খাও, আমাদের বলিসনি পর্যন্ত। নীরা সমুচার কোণা চিবাতে চিবাতে বলল, কেন, ওর ছ্যাঁকা খাওয়া কাহিনী শুনিস নাই? আজকেও তোর মন ভালো করতেই আড্ডা বসালি, তবুও জানোস না? রঞ্জন অধৈর্য হয়ে বলল, ছ্যাঁকা যে খাইছে তা জানি, কিন্তু পুরা কাহিনী জানি না। তোরা তো আবেগের পেছনে যদি ওই একটা মানুষ থাকে, তাহলে আমি ওই মানুষ সম্পর্কে জানতে চাই, শুরুটা কিভাবে আর শেষটাই বা কী। সবাই উৎসাহ নিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, শুরুটা হয়েছিল চিঠি দিয়ে, পত্রপ্রেম বলতে পারিস। অন্তু কপাল কুঁচকে বলল, কলেজে ক্লাসমেট ছিল তোর, সেম ইয়ার, বয়ে বয়ে পত্র বিনিময় টাইপ কিছু? নম্রতা হেসে বলল, না। ছোঁয়া চশমাটা ঠিক জায়গায় ঠেলে দিয়ে বলল, হোয়াট ইজ পত্রপ্রেম গাইস? নাদিম ফুঁসে উঠে বলল, ওই, এই ইংরেজের বাচ্চারে চুপ করতে বলতো। ছোঁয়াইয়ের বাচ্চা, বেশি কথা বললে চর খাবি। যতটুকু বুঝবি ততটুকুই মন দিয়ে শোন, কথার মাঝে বাম হাত ঢুকাবি না। ছোঁয়া মুখ ফুলিয়ে বলল, আমার নাম ঠিক করে উচ্চারণ কর। আমার নাম ছোঁয়াইয়া না, ছোঁয়া, সুন্দর নাম। নাদিম ধারালো গলায় বলল, ওই, তোরে চুপ করতে বলছি না। ছোঁয়া, সুন্দর নাম। এই সুন্দরের কি বুঝোস তুই? তোর নামটা টোটালি খ্যাত। রঞ্জন ওদের থামিয়ে দিয়ে বলল, চুপ কর তো তোরা, নমুকে বলতে দে। তাহলে শুরুটা কিভাবে? কলেজের সিনিয়র ছিল বা স্কুল সিনিয়র? নাদিম কথা কেড়ে নিয়ে বলল, বা পাশাপাশি বাড়ি, প্রতিবেশী ভাইয়া ছাইয়া। নম্রতা হেসে ফেলে বলল, ওসব কিছুই না। অন্তু অধৈর্য হয়ে বলল, তাহলে দেখলি কেমনে? দেখিনি। নম্রতার বলা ছোট্ট শব্দটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো সবাই। শুধু নীরা স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিতে লাগল। রঞ্জন কিছুটা ধাতস্থ হয়ে বলল, দেখিসনি মানে? না দেখে প্রেম হয়? হলো তো। আমি কিছু বুঝতেছি না। দেখিসনি তাহলে চিঠি পেলি কিভাবে? কাহিনীটা বল, স্পষ্ট কর তো। নম্রতা ধীরে ধীরে কাহিনী বর্ণনা করতে লাগল। তাদের তৃতীয় চিঠি প্রাপ্তির ঘটনা পর্যন্ত শুনেই আঁতকে উঠল রঞ্জন। নাদিম চোখ কপালে তুলে বলল, এভাবেও প্রেম হয় নাকি? সত্যি ঘটেছে এমনটা? রঞ্জন ঘোরলাগা কণ্ঠে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না। তারপর কি হলো? ব্যাটার চতুর্থ চিঠি কবে পেলি হাতে? নম্রতা হালকা হেসে আকাশের দিকে তাকালো। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আঠায় লাগানো চতুর্থ চিঠির পৃষ্ঠাটা বের করল। বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে আবারও অতীতে ডুবল। নম্রতার হাতে যখন চতুর্থ চিঠিটা এলো তখন কলেজে গ্রীষ্মের ছুটি। বাসা থেকে বেরোনো একেবারেই নিষেধ। টিউশনিগুলোতেও সাময়িক ছুটি জারি করেছেন স্যারেরা। বাইরে বের হওয়ার অজুহাতের ঘট ফাঁকা। নম্রতা দিনরাত ভূতের মতো পায়চারি করে আর ভাবে,
কলেজগুলো এভাবে বন্ধ রাখার মানে কি? বছরের হাফ সময় যদি গ্রীষ্মের ছুটিই থাকে তাহলে পড়াশোনাটা হবে কখন? না, সরকারি কলেজের এহেন দুর্দশা আর মেনে নেওয়া যাচ্ছে না। গভীর রাতে বাবাকে ডেকে তুলে বা নীরাকে ফোন দিয়ে উঠিয়ে গম্ভীর কণ্ঠে আলোচনা করে নম্রতা। এই যে এত টাকা দিয়ে টিউশনি করছি, লাভটা কি হচ্ছে? বছরের বেশিরভাগ সময় তো স্যারেরা গ্রীষ্মের ছুটিই কাটিয়ে ফেলছেন। গরম তো বাসায় বসে থাকলেও করবে, শ্বশুরবাড়ি বেড়াতে গেলেও করবে। গরম হাওয়া খাওয়ার জন্য অন্যের টাকা মেরে স্যারদের শ্বশুরবাড়ি বসে থাকার মানে কি? আমাদের বাপের টাকা কি নদীতে ভেসে আসছে? আসেনি তো। তাহলে এত কিছু সহ্য করা কেন? টাকা দিয়ে যেহেতু পড়ছি আমাদের উচিত প্রোটেস্ট করা, হ্যাঁ কি না? নীরা আর নম্রতার বাবা ঘুমে ঝিমুতে ঝিমুতে বলেন, হ্যাঁ অবশ্যই, লেটস প্রোটেস্ট। এভাবে প্রায় এক সপ্তাহ কাটিয়ে দেওয়ার পর ফট করে একটা অজুহাত পেয়ে গেল নম্রতা। মাকে গিয়ে রঙিয়ে চঙিয়ে মিথ্যে বলে চলে গেল শাহাবাগ। 2 তলার নির্দিষ্ট বইটার মাঝে কাঙ্ক্ষিত চিঠিটাও পেয়ে গেল। নম্রতা উত্তেজনায় ছটফট করে চেয়ারে গিয়ে বসল। গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটার দিকে তাকিয়ে দম বন্ধ হয়ে এলো। চিঠির এক জায়গায় চোখ দুটো আঠার মতো আটকে রইল। চিঠিতে লেখা, আপনার স্বপ্নটা খুব সুন্দর শ্যামলতা। আমার কাছে জ্যোৎস্নাবিলাস বৃষ্টিবিলাস বড্ড ছেলেমানুষি বলে মনে হয়, কারণহীন অকারণ বলে মনে হয়। কিন্তু আপনার বর্ণনার উৎসাহ দেখে কোনো এক জ্যোৎস্না রাতে ছাদে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে। কাকতালীয়ভাবে আমাদের ছাদের কিনারায় একটা বকুল গাছ আছে। বকুলের সাথে আরও কিছু ফুল গাছ আছে। সবই আমার ছোট বোন নিদ্রার লাগানো। বিস্ময়কর ব্যাপার হলো সেই ফুলগুলোর ঘ্রাণ আমার ঘর পর্যন্ত এলেও কখনো খেয়াল করা হয়নি। আপনার চিঠি পড়ার পর খেয়াল করলাম। আর সম্বোধনের কথা বলছিলেন, সম্বোধন কি কখনো সম্পর্কের নাম হয় শ্যামলতা? আমার তো মনে হয় না। মানুষ মাত্রই তো আগন্তুক। জীবন পথে প্রত্যেকেই ক্লান্ত অপরিচিত পথিক। তুমি আমিও এর ব্যতিক্রম নই। বিশেষ দ্রষ্টব্য। আমি ভূতে ভয় করি না। যে জিনিসের অস্তিত্ব নেই তাতে আবার ভয় কিসের? আর আপনি অত সূরা জানলে রাতের ছাদে আপনারই বা অত ভয় কিসের ম্যাডাম? নম্রতা চিঠিটা বেশ কয়েকবার পড়ল। তার লেখা তুমি শব্দটাই বুক জুড়ে খুশির জোয়ার বয়ে গেল। কেন জানি ওই তুমি শব্দটুকুই নম্রতার ভীষণ ভালো লাগতে লাগলো। নম্রতার খুশি অবশ্য বেশিক্ষণ টিকল না। নম্রতার বলা মিথ্যা নিয়ে বাড়িতে বিরাট দুর্দশা লেগে গেল। নম্রতা মাকে চুপিসারে বলেছিল, নীরাকে দেখতে এসেছে মা, আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যদি না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? নম্রতার মা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেছিলেন, ছেলে কি করে? নম্রতা ফট করেই বলে ফেলেছিল, এই তো জেলা জাস। নম্রতার বলা এই কথাটাই যেন কাল হলো। নম্রতার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। নীরার বিয়ে হয়ে যাচ্ছে জেলা জাজের সাথে। এত বড় খবর কি চুপিসারে রাখা যায়? নম্রতা বেরিয়ে যেতেই পাশের বিল্ডিংয়ে থাকা নীরার খালার কাছে কথা চালান করলেন নম্রতার মা। ভীষণ বিনয়ী আর আনন্দিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপা, নীরার নাকি জেলা জাজের সাথে বিয়ে হয়ে যাচ্ছে? মাশাল্লাহ, শুনে ভীষণ ভালো লেগেছে। নম্রতার মায়ের কথায় নীরার খালার মাথাতেও আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তিলের মতো ছোট্ট ঘটনাটা তালের মতো বৃহৎ আকার ধারণ করল। নীরার মা হতবম্ব চোখে মুখে বসে রইলেন। নম্রতার মিথ্যেটা খুবই ভয়ানকভাবে ধরা পড়ে গেল। এইটুকু শুনে হুহা করে হেসে উঠল নম্রতার বন্ধুরা। রঞ্জন বলল, তুই তো সেই রকম বলদ ছিলি ছোটবেলায়, তারপর কি হয়েছিল? কেমন বাঁশ খেয়েছিলি? চিঠি প্রেমের কাহিনী ফাঁস হয়ে গিয়েছিল নাকি তখন? নম্রতা হাসল। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল,
বলদ ছিলাম না, তবে এভাবে ধরা খেয়ে যাব চিন্তাও করিনি কখনো। অন্তু শার্টের কলার ঝাঁকিয়ে কলার ঠিক করল। ব্যস্ত হয়ে প্রশ্ন করল, তারপর কি হলো? এই বাসেই প্রেমিক পুরুষের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল তোর? নম্রতা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ধুর, তখন উদ্ধার হলে কি আজ এই অবস্থা হয় আমার? চরম বাঁশ খাওয়ার পর কিছুদিন চুপচাপ ছিলাম, তবে আমাদের প্রেমটা মূলত সেখান থেকেই শুরু। প্রেম নয়, হয়তো বন্ধুত্বের শুরু। তখন থেকেই ধীরে ধীরে পাল্টে যায় আমাদের চিঠির ধরন। বাপরে, তো এত প্রেম হঠাৎ উবে গেল কিভাবে? নাদিম অবাক কণ্ঠে বলল, তুই সত্যি সত্যি এই চিঠিপত্রের সাথে প্রেম করে ফেললি? মানে সত্যি? ওই ব্যাটা যদি বুইড়া টাকপড়া বা গাঞ্জাখোর হতো তো? ব্যাটার নাম কি? নম্রতা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। নীরা ব্যতীত বাকি সবাই চেঁচিয়ে উঠে বলল, জানিস না মানে? তুই ওই ছেলের নামটা পর্যন্ত জানিস না? তোকে আমরা এতটা বলদও ভাবিনি। তোর মতো বুদ্ধিমতী মেয়ে এমন বলদামো কেমনে করল? নম্রতা নিরাশ চোখে নিজের পায়ের দিকে তাকালো। ক্লান্ত গলায় বলল, কখনো জিজ্ঞেস করা হয়নি। দুজনের কেউই প্রয়োজন বোধ করিনি। তবে কথায় কথায় একবার বলেছিল তাদের পরিবারের সবার নামের প্রথম অক্ষর নাকি এন দিয়ে শুরু। অদ্ভুতভাবে একদম দাদার বাবা থেকে এনডিতে চলে আসছে তাদের। সেই হিসেবে ওর নাম এন লেটার দিয়েই হওয়ার কথা। ছোঁয়া বোকা বোকা গলায় বলল, এন দিয়ে তো বাংলাদেশেই অসংখ্য নাম আছে, কিভাবে বুঝবি কোনটা ওই লোকের নাম? আমাদের নাদিমের নামও তো এন দিয়ে। এই নাদিম, তুই কিছু করিসনি তো? নাদিম অত্যন্ত বিরক্ত দৃষ্টিতে তাকালো। ধমকে উঠে বলল, তোরে আল্লাহ মুখস্থ করার গুণ ছাড়া আর কিছু দেয়নি। তোর আইকিউ -0 থেকেও কম। বালের কথা বলে অলওয়েজ। ছোঁয়া ফুঁসে ওঠে কিছু বলবে, তার আগেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল রঞ্জন, ছেলে কই পড়তো জানিস? প্লিজ এবার এটা বলিস না যে ওই ব্যাটা কই পড়াশোনা করতো সেটাও জানিস না তুই। নম্রতা অপরাধী চোখে তাকিয়ে থেকে চোখ নামালো। রঞ্জন আঁতকে উঠে বলল, তার মানে তুই সত্যিই জানিস না? নাদিম হাত উল্টে হতাশ কণ্ঠে বলল, ওই পোলায় যে পড়াশোনা করতো তারই বা গ্যারান্টি আছে কি? আমার তো মনে হচ্ছে ওইটা কোনো পোলাই না, মাইয়া মানুষ ফাইজলামো করছে। নম্রতা ব্যস্ত গলায় বলল, একদমই না। কোনো মেয়ে শুধু মজার ছলে গোটা 2.5 বছর নিয়ম করে চিঠি চালান করবে না। তাছাড়া চিঠিতে থাকা আমাদের অনুভূতিগুলো সত্য ছিল। তোদের বোঝাতে পারছি না, তোরা ঠিক বুঝবিও না, কিন্তু আমি বুঝি। আপাতত সেই সময়টাতে সে আমাকে ভালোবাসতো, কখনো কখনো আমার থেকেও বেশি ভালোবাসতো। আরও তখন স্টুডেন্টই ছিল, ঢাকারই কোনো ভার্সিটিতে পড়তো তখন। অন্তু ভ্রু উঁচিয়ে বলল, তুই কি করে জানলি? আন্দাজেই। নম্রতা অন্তুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আন্দাজে নয়, বিশ্বাসে। নম্রতার বিশ্বাস চিঠিতে লেখা একটা কথাও সে মিথ্যে লেখেনি। সে মিথ্যে বলতে জানে না। তখন বর্ষার মাঝামাঝি। নম্রতাদের চিঠি দেওয়া নেওয়ার বিষয়টা তখন সপ্তাহে গড়িয়েছে, কখনো বা সপ্তাহে 2টো। শ্যামলতা ও সের মাঝে তখন প্রেম না চললেও চলছিল প্রগাঢ় বন্ধুত্ব। সম্বোধনের আপনি লেখা জায়গাটাতে তখন তুমিময় রাজত্ব। নম্রতা মাত্রই প্রিটেস্ট পরীক্ষা শেষ করেছে। বর্ষার ঝুম বৃষ্টিতে বাইরে যাওয়া বারণ। নম্রতারা তখন তাদের ধানমন্ডির নতুন বাড়িটিতে থাকে। শাহবাগ থেকে ধানমন্ডির দূরত্ব খুব বেশি না হলেও এই বৃষ্টি বর্ষাকালে অযথা জলকাদা এক করার কোনো কারণ নেই, অন্তত মায়ের চোখে তো নেই। সেই সময়টুকু ঘরে বসে পরীক্ষার শীট মুখস্থ করে গলা ছেড়ে গান গেয়ে পুরনো চিঠিগুলো পড়ে আর নিরন্তর ঝরে পড়া বৃষ্টিকন্যাদের নৃত্য দেখেই কেটে যায় নম্রতার।
প্রিটেস্ট পরীক্ষার পর 1 সপ্তাহ জ্বর, আরেক সপ্তাহ মায়ের কড়া ইনস্ট্রাকশনের কারণে শাহবাগে যাওয়া হয়ে উঠল না নম্রতার। তাদের উত্তাল চিঠি আদান প্রদানে ভাটা পড়ল। প্রায় 2 সপ্তাহ পর কলেজ আর টিউশনিতে যাওয়ার অনুমতি পেয়ে শাহবাগে ছুটে গেল নম্রতা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেদিন ছিল শনিবার, গ্রন্থাগারে ছুটির দিন। নম্রতার আর চিঠি পাওয়া হলো না। মন খারাপ নম্রতা মাঝরাতে উঠে চিঠি লিখতে বসল। শোনো, আজ আমার মনটা খুব খারাপ। এত কাঁদতে ইচ্ছে করছে কি বলবো। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, আমার মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ নেই। ভীষণ অগোছালো চিন্তা আজ মাথা জুড়ে। মানুষের বোধহয় বেঁচে থাকার জন্য সত্যি একটা ভালোবাসার মানুষ প্রয়োজন, তাই না? যে মানুষটি শুধুই আমার হবে, যাকে হারিয়ে ফেলার ভয় তারা করবে না। পৃথিবীর যে কোনো কোণায় যে কোনো পরিস্থিতিতে থেকেও জানবো আমার একজন মানুষ আছে, আমারই থাকবে। আমার কিশোরী মনটা যখন ভয়ানক মেঘে ঢেকে যাবে, তখন আমি জানবো ওই মেঘগুলোর আড়ালে আমার নিজস্ব একটা সূর্য আছে, নিজস্ব এক পুরুষ আছে। তাহলে আর কষ্ট করে পড়াশোনা করা লাগতো না। প্রি-টেস্ট পরীক্ষাটা যা খারাপ হয়েছে না, টেস্ট দিতে দেবে বলে মনে হচ্ছে না। এই দুঃখ কষ্টময় জীবন দিয়ে কি হবে বলো তো? মা বাবা তো বিয়ের কথাও ভাবছে না। ধুর, কিচ্ছু ভালো লাগছে না। বিশেষ দ্রষ্টব্য, এতদিন পর চিঠি পেলে। এই দিনগুলোতে মনে পড়েছিল আমায়। ইতি শ্যামলতা। এবারে চিঠির জবাবটা 2 দিনের মাথাতেই হাতে পেয়ে গেল নম্রতা। প্রথম দফায় বিস্মিত হলেও পর মুহূর্তেই খুশিতে ঝুমঝুম করে উঠল। মনে মনে ভেবে নিল সেই মানুষটা হয়তো তাকেই ভাবছিল, তার চিঠির জন্যই ছটফট করছিল। নয়তো এত তাড়াতাড়ি চিঠি পাওয়ার ভাগ্য কি নম্রতার হতো? নম্রতা চিঠি নিয়ে ফিরে গেল বাসায়। পুরোটা সময় এক অদ্ভুত উত্তেজনা চেপে থাকলো বুক জুড়ে। না জানি কি আছে চিঠিতে, কি লিখেছে সেই অদ্ভুত লোকটি। নম্রতা বাড়ি ফিরে নিজের ঘরের দরজা দিয়ে চিঠি খুলল। সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল গুটি গুটি অক্ষরে লেখা আনন্দময় শব্দগুচ্ছগুলো। চিঠির অদ্ভুত সুন্দর শব্দগুলো মিলেমিশে তৈরি হয়ে গেল কাল্পনিক এক পুরুষালী মুখমণ্ডল। গম্ভীর মুখভঙ্গিতে ধীরে ধীরে কথা বলছে সে, কথার মাঝে মাঝে হাসছে। সেই সাথে হাসছে তার সুন্দর দুটো চোখ। শ্যামলতা, তুমি এত পড়াচোর কেন বলো তো? তোমার লাস্ট চিঠিটা পড়ে কত হেসেছি কোনো ধারণা আছে তোমার? প্রথম দফায় ভাবলাম বাচ্চা মেয়েটার এত কষ্ট দূর করতে একটা নিজস্ব পুরুষ মানুষ কিনে দেওয়া যেতে পারে, কিন্তু শেষটা পড়ে তো আমি হতবম্ব। ম্যাডাম যে পরীক্ষার ভয়ে পুরুষ মানুষ চাইছে সে তো আমার কল্পনারও বাইরে ছিল। তবে আমি কিন্তু পড়াশোনায় ফাঁকি দেওয়া একদম পছন্দ করি না। আমি নিজেও ভীষণ পড়াকু, তাই চাই আশেপাশের মানুষগুলো ভীষণ পড়াকু হোক। আমার ইচ্ছে কি জানো? আমার ইচ্ছে আমাদের ভার্সিটিরই টিচার হিসেবে জয়েন দেওয়া। আমার বাবার ইচ্ছেটাও ছিল তাই, কিন্তু টাকা পয়সার অভাবে বাবার ইচ্ছেটা আর পূরণ হয়ে ওঠেনি। ভাইয়াও বাবার স্বপ্নটাকে তেমন একটা গুরুত্ব দেয়নি, তাই টিচিং প্রফেশনের দিকে না ঝুঁকে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। এখন আমি আর নিদ্রাই বাবার একমাত্র ভরসা। নিদ্রা কিন্তু তোমার মতোই পড়াচোর। পড়াশোনা নাকি তার মাথার উপর দিয়ে যায়। আমাকে বলে আমি নাকি রসকসহীন রোবট মানব, যার ভেতর শুধু একটাই সফটওয়্যার, পড়ো পড়ো এবং পড়ো। কিন্তু তোমার কাছে এসে ব্যাপারটা ভিন্ন। আমার পৃথিবীতে হাতে গোনা মানুষদের মাঝে তুমি একজন, যে আমার বাইরেরটা নয় ভেতরটা জানে। মস্তিষ্কের বাইরেও আমার যে একটা মন আছে, তা তোমার সাথে কথা না হলে হয়তো ঠিকঠাক প্রকাশ পেত না শ্যামলতা। এই যে তুমি পড়াশোনায় টালবাহানা করো, আমার কি মনে হয় জানো? মনে হয় তোমার সাথে এমনটাই মানায়।
তোমাকে ঠিক এমনটাই হওয়া উচিত। তোমার প্রাণবন্ততার সাথে তো এমনটাই সাজে। তাই বলে পড়াশোনায় অবহেলা কিন্তু ঠিক নয়। মেয়েদের তো আরও নয়। তোমার না দেশে ঘুরে বেড়ানোর শখ, পড়াশোনা না করলে সেই দেশ ঘোরাটা কি আদৌ হয়ে উঠবে? তোমার সেই নিজস্ব পুরুষ মানুষ যে তোমায় সেই স্বাধীনতাটুকু দেবেই দেবে, তারই বা গ্যারান্টি আছে কি? তাছাড়া নিজেকে শিক্ষিত, মার্জিত, আত্মবিশ্বাসী আর স্বাবলম্বী ভাবতেও তো অন্যরকম অনুভূতি হওয়ার কথা। আমার তো হয়। তোমার স্বাবলম্বী হতে ইচ্ছে করে না? কোনো এক ঘরের কোনায় সংসারে জাতাকলে পিষ্ট হয়ে থাকা শ্যামলতাকে ভাবলেই তো দমবন্ধ লাগে। তোমার লাগে না? বিশেষ দ্রষ্টব্য, তোমায় মনে পড়েছে কিনা জানি না, তবে বেশ কিছুদিন যাবৎ হঠাৎই আমার ঘরে বেলি ফুলের সুবাস আসা বন্ধ হয়ে গিয়েছিল। আজ আবার আসছে। বেলি ফুলটা হয়তো জেনে গিয়েছে আজ আমার খুশি হওয়ার দিন। সেই দম বন্ধ করা শেষ লাইনগুলো পড়ে বিস্ময়ে আনন্দে কেঁদে ফেলল নম্রতা। আর সেদিন থেকেই পড়াশোনার প্রতি আলাদা দৃষ্টি তৈরি হলো তার। মাথায় খেলে গেল একটাই কথা, সত্যিই তো, পড়াশোনা করে স্বাবলম্বী না হলে কি করে চলবে তার? তার এত এত স্বপ্নগুলোকে পাখা দিতে ঠিকঠাক পড়াশোনা করা তো চাইই চাই। তাছাড়া তার সে যে পড়তে ভালোবাসে, সে ভালোবাসার জিনিসে নম্রতার এত উদাসীনতা মানায়? কক্ষনো না। বাপরে, এদিক থেকে বিবেচনা করলে ওই ব্যাটাকে একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে। এক চিঠিতেই তোকে ডাবির স্টুডেন্ট বানিয়ে ছেড়ে দিল। এটা একটা কাজের কাজ হয়েছে। ব্যাটা হিপনোটিজম ভালো পারে। গুড। অন্তুর কথায় ঘোর কাটল নম্রতার। দীর্ঘশ্বাস ফেলে হাসার চেষ্টা করল। রঞ্জন হাতে থাকা কাগজের টুকরো দিয়ে বাতাস করতে করতে বলল, ব্যাটা বলল সে ভার্সিটির টিচার হতে চায়, আর তুই মেনে নিলি? মিথ্যেও তো বলতে পারে, পারে না? নাদিম চিন্তিত কণ্ঠে বলল, পোলাই সত্যি বললেও এত অল্প ইনফরমেশনে কাউকে খুঁজে পাওয়া মুশকিল। পাবলিকে পড়তো নাকি প্রাইভেটে পড়তো সেটাও তো জানিস না বাল। ঢাকাতেই তো কতগুলো ইউনিভার্সিটি। নম্রতা অবাক হয়ে বলল, মানে কি? তোরা কি ওকে খোঁজার পরিকল্পনা করছিস নাকি? নাদিম স্বাভাবিক কণ্ঠে বলল, তো খুঁজবো না? ব্যাটা আমাগো দোস্তরে ছ্যাঁকা দিয়া ব্যাকা বানাই দিয়া গেল, আর আমরা চুপ করে থাকব? আপাতত 10-12টা ঘুষি তার প্রাপ্য। নমো, তুই তাকে খোঁজার চেষ্টা করিসনি কখনো? কিভাবে খুঁজব? কোথায় খুঁজব? বুঝতেই পারিনি। নামটাও তো জানি না। আচ্ছা, ওসব বাদ, বাকি গল্পটুকু বল, প্রেমের শুরুটা। নম্রতা কিছু বলবে তার আগেই উঠে দাঁড়ালো ছোঁয়া। তাড়াহুড়ো করে বলল, মাম্মা আমাকে 9টার মধ্যে বাসায় থাকতে বলেছিল। এখন অলরেডি 9টা 20 বাজে। আই হ্যাভ টু গো। নাদিম খেকিয়ে উঠে বলল, তো জানা, তোরে এইখানে বসে থাকতে কইছে ক্যাডায়? সব সময় আজাইরা আলাপ, বাল। ছোঁয়া তেজ দেখিয়ে বলল, খবরদার, এই শব্দ আর উচ্চারণ করবি না। আর ক্যাডাই মানে কি? ভাষার কি সিরি? তোর গার্লফ্রেন্ড তোকে সহ্য করে কিভাবে বুঝি না আমি। 3rd ক্লাস কথাবার্তা। নাদিম গনিয়ে বলল, আল্লাহ দিলে মুখটা আমার পার্সোনাল। আমার মুখ দিয়া আমার যেমনে মন চায় তেমনে কথা কমো। তোর বাপের কি? শালা ইংরেজ কোথাকার। ছোঁয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। রঞ্জন শার্টটা টেনে টুনে ঠিক করে উঠে দাঁড়ালো। নম্রতাদের বন্ধুমহলে রঞ্জন সব থেকে সুদর্শন পুরুষ। গৌরবর্ণ সুঠাম দেহ, মাথা ভর্তি কোকড়ানো চুল, খাড়া নাকের নিচে পাতলা কালচে ঠোঁট, মুখ ভর্তি ছোট ছোট দাড়ির মেলা। সনাতন ধর্মাবলম্বী রঞ্জনের সবচেয়ে সুন্দর দেখতে ওর চোখ। রঞ্জন ছাড়া গলায় বলল, চল তোকে রিকশা করে দিই। একা যেতে পারবি নাকি আমরা কেউ যাব সাথে? ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, পারবো। তুই সাথে গেলেই বরং অস্বস্তি ফিল করব।
মেয়েদের চোখে তুই তো মানুষ না, মিষ্টির দোকান। হাঁ করে তাকিয়ে থাকে সব, বিরক্তিকর। রঞ্জন হাসল, আবারও বসে পড়ে বলল, তাহলে একাই যাক। এখান থেকেই রিকশা নে। অন্তু, দেখ তো রিকশা আছে নাকি আশেপাশে। ছোঁয়া রাস্তার দিকে পা বাড়িয়েও আবার ফিরে এলো। ব্যস্ত গলায় বলল, আরে, তোদের তো একটা ইম্পর্ট্যান্ট কথা বলাই হয়নি। মাম্মা তাদের বুটিক হাউস থেকে ট্যুরের প্ল্যান করেছে। দে আর গোয়িং টু কক্সবাজার। তোরা কি যেতে চাস? হোটেল রেন্টার, যাতায়াত খরচ ফ্রি। নাদিম ভ্রু কুঁচকে বলল, সারাদিন মাম্মা মাম্মা করস কেন বাল? বাঙালি না তুই? খাঁটি বাঙালিদের কখনো ম্যামা করতে শুনছিস? খুব তো ভাষা নিয়ে হাদিস মারো, আবার ম্যামা করো। আমার সামনে ম্যামা করতে এলে চট দিয়ে দাঁত ফেলে দেব। বাঙালি মাইয়া তুই। মায়েরে আম্মা ডাকবি, অল্টারনেটিভ হিসেবে মা ডাকবি। ম্যামা আবার কি? আর আমরা কোনো ম্যামার সাথে পিকনিকে যাব না। ভাগ তুই। ছোঁয়া ফুঁসে উঠল। রঞ্জন শান্ত গলায় বলল, না রে ছোঁয়া, আন্টি আঙ্কেলের সাথে পিকনিকে জয়েন করাটা কেমন দেখায় না? ওদের সাথে থাকলে এনজয় করতে পারবো না ঠিকঠাক। গার্ডিয়ানরা সুযোগ পেলেই তো ওয়ান টুর বাচ্চাদের মতো ট্রিট করে। কি লাভ শুধু শুধু সময় নষ্ট করে। কিন্তু আব্বু আর মাম্মা কেউই তো যাচ্ছে না আমাদের সাথে। আমি শুধু আমাদের কথা বলছি। আমরা 6 জন। অন্তুর চোখ দুটো উত্তেজনায় ধক করে উঠল। উৎসাহ নিয়ে বলল, মানে, ওনারা যাবে না কেন? মাম্মাদের প্ল্যানটা লাস্ট মোমেন্টে এসে ওয়ার্ক করেনি। হোটেল, গাড়ি সব বুক করা হয়ে গিয়েছে। আগামীকালকেরই প্ল্যান। কিন্তু আজ হঠাৎ একটা কাজ পড়ে গিয়েছে। বুকিং ক্যান্সেলও করা যাচ্ছে না। আর করলেও মাম্মা আমার আর আমার বন্ধুদের জন্য অফারটা ছেড়ে দিচ্ছেন, যদি তোরা রাজি থাকিস। নাদিম, অন্তু, রঞ্জন চেঁচিয়ে উঠে বলল, অবভিয়াসলি। নীরা বিরস মুখে বলল, বাসায় শুনলে কেলাবে, সম্ভব না, তোরা যা। নম্রতার সায় দিয়ে বলল, আমার বাসাতেও মানবে না বোধহয়। কতদিনের ট্রিপ? 3 দিন। অন্তু মুখ ভার করে বলল, এটা কোনো কথা? গেলে 6 জনই যাব, নয়তো একজনও না। রঞ্জন কুটিল হেসে বলল, সবাই যাচ্ছি। কাল সকাল 7টায় দেখা হচ্ছে। এখন সবাই হলে গিয়ে ঘুমা। নীরা আঁতকে উঠে বলল, আম্মু আমায় মেরে ফেলবে। তোরা যা প্লিজ, আমি যাব না। নম্রতা বিড়বিড় করে বলল, আমারও মন ভালো নেই, আর আব্বু বোধহয় মানবেও না। নাদিম গিটার হাতে উঠে দাঁড়িয়ে বলল, ধুরো, বাসায় জানলে তো কাহিনী ঘটবে, জানাবি না ব্যাস। নীরা, নম্রতা চোখ বড় বড় করে বলল, কি বলছিস? রঞ্জন তুড়ি বাজিয়ে বলল, সুন্দর আইডিয়া। তোদের বাপমা তো আর হলে এসে খোঁজ নেবে না, ফোনই করবে। আর ফোন তো তোদের কাছেই থাকবে। 3 দিনেরই ব্যাপার, বাকিটা আমরা সামলে নেব। রিল্যাক্স। নীরা ভীত চোখে তাকালো। নাদিম নীরার মাথায় চাটি মেরে বলল, ভয় পাস না ভূতি, ডরবাদুইরা কোথাকার। আমরা তো আছি, সামলাইয়া নিমু। কিন্তু তোগো ছাড়া যাইতাম না। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে রাজি হলো। ওদের দুজনের জন্য সবার আনন্দ নষ্ট করার কোনো মানে নেই। তাছাড়া এই ইটপাথরের শহর থেকে দূরে গিয়ে কষ্টের ভার যদি একটু লাঘব হয়, তাহলে ক্ষতি কী? আলোচনা শেষে রঞ্জু আর নাদিম নম্রতা নীরাকে হলে পৌঁছে দেওয়ার জন্য রওনা হলো। অন্তু ক্যাম্পাসের বাইরে থাকে বিধায় ছোঁয়াকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ল অন্তুর ঘাড়ে। বন্ধুদের চেষ্টায় ক্ষণিকের জন্য অপরিচিত সেকে ভুলে গেল নম্রতা। কিছুক্ষণের জন্য বুক ভরে শ্বাস নিল সে। নতুন করে ভাবার চেষ্টা করল, কিন্তু নিয়তি কি আদৌ সেটা চায়?